মজা পাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে সকালটা এত ভালো লাগছে। সকালে যখন ঘুম ভাঙলো তখন বৃষ্টির শব্দে ঘুমটা ভেঙেছে। তারপরে বৃষ্টিটা কমে গেছে ঠিকই, ওয়েদার পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনও। সেই জায়গাটাতে কালকে বললাম যে এখানটাতে দারুণ লাগবে সকালবেলা। এই যে সেই দৃশ্য, যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো আরও ভালো লাগতো। এখানটাতে বসে আজকে আমার খাওয়ার ভাগ্য নেই, তার কারণ আজকে নীল বাড়িতে নেই ঠিকই, কিন্তু নীলের উপোসটাও করব। আর যদি শিব মন্দির পাই তবে শিবের মাথায় জলটাও ঢালবো, চেষ্টা করবো সেটা করার। আর সকাল থেকে আজকে খাওয়া দাওয়া নেই কিছুই আমার। ঝনককে রাকেশ এখন খাওয়াতে বসেছে, আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, পারলাম না। তারপরে এখন রাকেশ চেষ্টা করছে, দেখা যে ঘরে চলছে এখন খাওয়ানো। ঝনক আজকে খাওয়া নিয়ে খুব জ্বালাতন করছে। এই দেখো সকাল সকাল রোদ উঠে গেছে। এবার রোদটা উঠেছে ঠিকই, কিন্তু খুবই পাতলা রোদ, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। বলেছিলাম না সারাদিন আমরা এত ব্যস্ত থাকি আর এত ভিড়ভাট্টা কোলাহল চিৎকার চেঁচামেচির মধ্যে থাকি, দুদিনের জন্য একটু ফাঁকা নিরিবিলি থেকে ঘুরে আসতে মন করছে। প্রথমে তো ভেবেছিলাম দীঘায় যাব, তারপরে আমাদের মানে বাসে আস্তে আস্তে কতবার যে প্ল্যান চেঞ্জ হলো তার কোনো ঠিক ঠিকানা নেই। শেষ পর্যন্ত আমি বললাম কালিম্পংয়ে যাই। কালিম্পংয়ে এসে প্ল্যানটা কিন্তু ভালোই করে, তার কারণ এই হোটেলটা পেয়ে, এই হোটেলটা এত ভালো, এত নিরিবিলি, চারিদিকে কোনো সাউন্ড নেই, বেশ ভালো লাগছে। চারিদিকটা দেখাই। পুরোপুরি খাওয়াতে বাবা সাকসেসফুল হয়নি, ওই জন্য বাইরে নিয়ে এসেছি, বাইরেটা দেখে যদি একটু খায়। বাইরেটা কেমন লাগছে শোনক? কি ভালো লাগছে না? থাকবে এখানে আজকে? জানি তো। সকাল সকাল হয়ে গেছে জলের প্রবলেম। ঝনক পটি করেছে, তেল মাখিয়ে দিয়েছি, আর এখন দেখছি জল পড়ছে না কল দিয়ে। রাকেশ গেছে জলের ব্যবস্থা করতে, ততক্ষণের জন্য ঝনক এখন টাওয়েল মুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এগরোলের মতো। ঝনক গায়ে জড়িয়ে নাও, জড়িয়ে নাও, শীত করবে, জড়িয়ে নাও ভালো করে। পাহাড়তে উঠবি? অনেক উঁচু, তুমি তো টল হয়ে গেছো পাহাড়ের মতো। তুমি চেরি বেটির বাড়ি যাবে বললে, টল হয়ে গেছো, এদিকে পাহাড়ে উঠতে পারবে না। হ্যাঁ, ঝনক দেখো কেমন করে দাঁড়িয়ে আছে, অবস্থাটা বেচারা। সকাল সকাল তেল টেল মেখে রেডি স্নান করার জন্য, ঘুরতে যাবে, আর এই অবস্থা। পুরো ফার্স্ট ফ্লোরটাতেই এরকম জলের প্রবলেম হয়ে গেছে। আদর করতে এসছে, রাগ করেছি, ও খায়নি, খেয়ে নিয়েছে। এবার তুমি ঝনককে আদর করবো, আমি আদর করবো। পড়লি তুই আবার হাতটা মুখে দিচ্ছিস। খুব ভালো ছেলে বাবা, কত কষ্ট করতে হয়েছে, ভালো ছেলে না। লাস্ট আমি রাগ করেছি, ঝনকের ঝনককে আদর করে দিয়ে গেছে। কেমন করে আদর করেছে মাকে? আমাদের ঘরে সকাল থেকে গিজার অন হচ্ছে না, তার কারণটা রাকেশ বলবে এখন। আরে 404 মানে এর ঠিক নিচের ফ্লোরে যে ছেলেগুলো ছিল, ওই ছেলেগুলো এত মানে মানুষজন এত কেয়ারলেস। আচ্ছা দিও না, দিও না, দিও না, ছেড়ে দাও। ওই ছেলেগুলো আর কি কল অন রেখে চলে গেছে, সারা রাত ওই কল থেকে সব জল পড়ে যায়। আমি তাই ভাবছি কালকে রাত্রে ঠিক ছিল, আজকে সকাল থেকে জল নেই, ভোরবেলা থেকে। আর আমরা ন্যাচারালি সবাই ওঠার আগে আমরা উঠে গেছি, যে অন্যরা জল ইউজ করে শেষ করে ফেলেছে এমনটা হতেই পারে না। এইবার এখন কি হয়েছে, পুরো কলের ইয়ের মধ্যে এবং গিজারের মধ্যে হাওয়া ঢুকে গেছে, যে কারণের জন্য মানে সেভাবে জলের প্রেশারটা নেই। তাই ওরা ঠিক করে দেবে। আর আমাদেরকে একটা অন্য রুমে মানে বাথরুম ইউজ করার কথা বললো, সেই রুমটা আমরা আমার ঝনকের সবই হয়ে গেছে। আর দিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বমি করেছে মুশকিল, ছেড়ে দাও। গিজারের জন্য আমাদের এমন সিচুয়েশন হলো, 11:30 বাজে, এখনো পর্যন্ত আমরা বেরোতে পারিনি। এখন ঘরটা চেঞ্জ করতে হবে, তারপরে 11:30টায় বেরোবো। 11:23 হয়ে গেছে, 11:30টায় বেরোবো। 11:30 পর্যন্ত ঘরের মধ্যে বন্দি হয়ে বসে আছি। 6টায় ঘুম থেকে উঠেছি, মানে দুবার সব গোছাতে হচ্ছে। আজকে একবার গোছাবো, আবার কালকে আরেকবার গোছাবো। গোছাতে যাতে না হয় তাই জন্য একটা ঘরে নিয়েছিলাম, মানে একটা হোটেলে নিয়েছিলাম, লাভের লাভ কিচ্ছু হয়নি। শেষমেশ আমাদের ঘরটা চেঞ্জ করে দিয়েছে। এই ঘরটা সাইজে একটু ছোট ঠিকই, কিন্তু এই ঘরের ভিউটা না একটুখানি মানে বদ্ধ লাগছে, মানে পুরোটা ছড়ানো না, ওরকম করো না, ভেঙে যাবে। কিন্তু ঘরটা থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা দেখাই। এই যে এই হলো ঘরের ভিউ। আর এই যে ঘরটা একটুখানি টুট দিয়ে দিই, ঢুকেই একটা এরকম সোফা আছে এখানটাতে, এই যে দাঁড়িয়ে আছে, আর এই পাশে ড্রেসিং টেবিলটা, আর এইখানে বাথরুমটা, আর এইখানে একটা খড়লে ঢুকে গিয়ে বেডটা একটু সাইজটা ছোট ঠিকই, কিন্তু ভালো। সামনে একটা টিভি আছে, টিভি কত দেখার টাইম পাবো, এমনি টাইম পাচ্ছি না বেরোনো। তাদের চলো ঝনক বেরো, এবার চলো বেরোই। এবার আমরা বেরোচ্ছি কোথায়? কালিম্পং লোকাল সাইট সিইং, যদিও আমরা এর আগে দেখেছি। আর আরেকটা ব্যাপার বলি, সেটা হলো আমরা ভেবেছিলাম যে বুলেট করে যাব,
কিন্তু বুলেটের ভাড়া চেয়ে বসেছে হলো 1800 টাকা, তাই তো? না 1500 টাকা চেয়ে বসেছে। তাই জন্য ভাবলাম যে দরকার নেই, যেহেতু বাচ্চা আছে। ও তেলের খরচটা আবার আলাদা, তাই জন্য আমরা ভাবলাম 1700 টাকায় গাড়ি হয়ে যাচ্ছে। 1700 টাকায় গাড়ি হয়ে যাচ্ছে। যদি এখানে বৃষ্টিটার মানে দেখছি একটু পরপর মেঘলা হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা ভাবলাম যে ঝনক তো ছোট, ওকে নিয়ে বাইকে করে গেলেও বৃষ্টিতে ভিজতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। ওই জন্য ওর কথা ভেবে আমরা আর বুলেটের দিকে গেলাম না। এখন আমরা গাড়িতে করেই বেরোচ্ছি। গাড়ি এসে গেছে, এবার তাড়াতাড়ি বেরোই। এটা নিতে হবে। বেরোনোর সময় দেখলাম একেবারে কটকটে রোদ উঠে গেছে, আর কোনো চিন্তা নেই বৃষ্টির। বেশ ভালো ওয়েদার। পাহাড়ে এসে মেঘলা আর বৃষ্টি থাকলে মনটা একদম খারাপ হয়ে যায়। আজকে তার কোনো চান্সই নেই। ওই যে গ্রে কালারের এসপ্রেসো, ওইটাই আজকে আমাদের গাড়ি। প্রথমে এসে পৌঁছে গেছি পাইন ভিউ নার্সারিতে। 7 বছর আগে এইসব জায়গা ঘুরেছি, কিন্তু তখন এতটা মজা পাইনি। আসলে আজকের ওয়েদারটা এত ভালো না, চারিদিকটা একেবারে ক্লিয়ার, দূরের পাহাড়গুলোও চোখে পড়ছিল। ওই জন্য এত ভালো লাগছিল আজকের দিনটা। এসে গেছি ক্যাকটাস দেখতে, আর এই ক্যাকটাসগুলো দেখে ঝনক খুব ভয় পাচ্ছিল, কিন্তু খুবই সন্তর্পণে মাঝখান দিয়ে হাঁটছিল যাতে গায়ের মধ্যে না টাচ হয়ে যায়। আমার তো কয়েকটা ক্যাকটাস একেবারে মনে হচ্ছিল ঢোল বসানো। এই যে এইগুলো। ঝনককে ওর বাবা জিজ্ঞেস করেছে, বলতো এগুলো কি? ওর উত্তরটা কি শুনবে? ও বলছে ওগুলো ওয়াটারমেলন। সত্যি ওয়াটারমেলনের মতোই লাগছিল দূর থেকে। আর এই দিকের এই ক্যাকটাসগুলো দেখলে আমারও সত্যি ভয় লাগছিল। মনে হচ্ছিল গায়ের মধ্যে এক্ষুনি না উল্টে পড়ে আর কাটা ফুটে যায়। যেহেতু আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই সমস্ত ক্যাকটাসগুলো একেবারে খুঁটে খুঁটে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। ওই জন্যই দূর থেকে দেখেছি, আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করলাম। শুধু ক্যাকটাস গাছই না, প্রচুর ফুলের গাছও ছিল। এই দেখো কত রঙিন রঙিন ফুল, অর্ধেক ফুলের নামও জানি না আমি। এই দিকটা দেখলে মনে হচ্ছে না কোনো ডুগি তবলার দোকানে এসেছি? আমার তো তাই মনে হচ্ছিল। ওই পাশটা বেশ ভালো লাগছিল। আসলে দেখি 7 বছর আগে এসেছিলাম, শুনলেই তো ঝুমের কাছে। কিন্তু এই ক্যাকটাস গার্ডেনটা এতটাই ভালো লেগেছিল যে এর কোথায় কোন জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস এখনও আমার মনে আছে, এবং সেই অনুসারেই ঘুরছিলাম। নিশ্চয়ই যারা দেখছো ভিডিওটা আর এর আগে এসছো তাদেরও একই রকমের লাগছে। তোমরা তো সবাই জানো আমাদের ঝনকবাবু খুব আলাপি। এই যে অচেনা একজনের সাথে গল্প জুড়ে বসেছে। স্কুলটা কোথায়? আমি খাবো না, আর এরা আমাকে দেখিয়ে দেখে এখন খাবে। ঝনক এদিকে আয়, এই দেখ। বসো, তুমি পারবে না, আমি খাইয়ে দেবো। ঠান্ডা গেছে। যে সারাদিনে কিছুই খেতে চায় না, সে যখন নিজে থেকে যেচে কিছু খায় আর এইভাবে নিজে হাতে করে খায়, তখন কিন্তু বাবা মায়ের একটা আলাদাই শান্তি আসে, তাই না? পাইন ভিউ নার্সারি বেশ ভালোভাবেই আমরা উপভোগ করে নিয়েছি। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনের দিকে। 2 দিন পর থেকে এই রাস্তাগুলোকে খুব মিস করব, আর পাহাড়টাকেও। অবশেষে আমরা পৌঁছে গেছি কালিম্পংয়ের সবচাইতে হিট যেটা জায়গা সেখানে, অর্থাৎ ডেলো পার্কে। ডেলো হিলের এই পার্ক যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার এসো। কালিম্পংয়ে সাইট সিইং করবার প্রচুর জায়গা, তবে ডেলো সবচাইতে সেরা জায়গা। ঘুরিয়ে ধরে থাকো। আচ্ছা, এটা কিন্তু ও একা চালাচ্ছে, এটা রিমোটের না, ঠিক আছে? ঝনক চালাচ্ছে কিন্তু একা। বড় হয়ে গেছে, বাইক চালাতে শিখে গেছে। বাড়ি গিয়ে বাবার বাইকটা চালাবে, তাই তো? বাবার না, দাদু ভাইয়েরটা, ওটা ব্যাটারি। ঝনকের এই ছোট ছোট খুশিগুলো আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। ঝনক যখন একদম ছোট ছিল তখন আমরা ওকে রেখে লাদাখে গেছিলাম। ওইটাই হলো আমাদের একমাত্র ঝনককে ছাড়া ফার্স্ট এবং লাস্ট ট্রিপ। ও হওয়ার পর থেকে আর যতগুলো জায়গায় আমরা ঘুরেছি প্রত্যেকটাতে ওকে আমরা সাথে নিয়েছি। তার যতই টাফ জার্নি হোক না কেন, লাদাখটা কিন্তু খুবই টাফ। ছোটদের পক্ষে কি বলবো, আমাদের পক্ষেই টাফ ছিল। এই ডেলোতে থাকবার জন্য যারা মনস্থির করছো তাদের জন্য এই নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকলো।
প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক 1 বছর আগে যখন আমরা এর আগে দার্জিলিংয়ে এসেছিলাম, তখন পেশক টি গার্ডেনের গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে ছিলাম। অসাধারণ সেই জায়গা, একেবারে চা বাগানের মধ্যে। আর সেখানে আমরা ঘোড়া চড়েছিলাম, আমি আর ঝনক। আর এবার ওর মা আর ঝনক দুজনে চড়ছে। ওই দেখুন কিরকম টক বগিয়ে ছুটছে ঘোড়া। মজা পাচ্ছি। ঝনকের সাথে সাথে আজকে আমিও ছোট হয়ে গেছিলাম। আমার তো ওই গাড়িগুলোতেও চড়তে ইচ্ছে করছিল, কিন্তু ওগুলো পারিনি। কি হবে? এই যে ঘোড়াটাতে চড়েছি ঝনকের দৌলতে। এটা হচ্ছে তিস্তা নদী, তার ওপারটা হচ্ছে সিকিম আর এপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর ওই দূরে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওগুলো রেলের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। হয়তো আগামী বছর বা আগামী 2 বছরের মধ্যে সিকিমের রংপো পর্যন্ত রেল পরিষেবা চালু হয়ে যাবে। সম্ভবত পশ্চিমবঙ্গের একমাত্র জায়গায় কালিম্পং যেখানে প্যারাগ্লাইডিংয়ের সুব্যবস্থা রয়েছে। ফিক্সড প্রাইস 3000 টাকা। সাত বছর আগে যখন এই ডেলো পার্ক ঘুরতে এসেছিলাম, মাথা মুন্ডু কিচ্ছু বুঝিনি। 2 হাত দূরের জিনিসগুলোই চোখে পড়ছিল না, এত মেঘ ছিল। আর এইবার এত ক্লিয়ার ওয়েদার যে জায়গাটাকে একেবারে দারুণভাবে উপভোগ করলাম। ঝনক বাইক চড়েছে, ঝনক ঘোড়া চড়েছে, তাও ওর মন ভরেনি। একভাবে বলে যাচ্ছে ওই গাড়িটাতে উঠব। শেষ পর্যন্ত অগত্যা আমাদের আর কিচ্ছু করার নেই, ওকে এই গাড়িটাতে উঠতে দিতে হলো। তখন ঘড়িতে বেজে গেছে 2:30। সকাল থেকে কিচ্ছু খাইনি। এইবারে আমি যাচ্ছি পুজো দিতে। তার কারণ নীলের উপোস করেছি তো, শিব ঠাকুরের মাথায় জল না ঢেলে কি করে খাই? আমি একদমই এক্সপেক্ট করিনি এখানে এসেও এত ভালোভাবে পুজো দিতে পারবো। ঝনক হওয়ার পর থেকেই আমি নীলের উপোস করি। এইবার মনটা একটু খুঁতখুত করছিল যে ঘুরতে যাব, তবে ঠাকুর কিন্তু আমার কথা খুব ভালোভাবেই ভেবেছে। আমি এবারে পুজোটা আরও বেশি ভালো করে দিতে পারলাম। শিব ঠাকুরের মাথায় যে জল ঢালবো, সেই জল পাবো কোথায়? শেষ পর্যন্ত রাকেশই এই বুদ্ধিটা দিল। নারকেল দিয়েছিলাম ঠাকুরকে, সেই নারকেল ফাটিয়ে নারকেলের জলটাই আজকে ঠাকুরের মাথায় ঢাললাম। এই হলো ঠাকুরের প্রসাদ। নারকেল আর নকুলদানাটা তো আমরাই দিয়েছিলাম, আর ওই কলাটা দেখতে পাচ্ছ, ওই কলাটা ঠাকুরমশাই দিলেন। ঠাকুরের সামনে প্রথমে মোমবাতি জ্বালানো হয়নি, তারপর মা ভিডিও কল করেছিল সেই সময়ই, বলল যে একটু মোমবাতি জ্বালাতেই হয়। তারপরে একটা মোমবাতি খুঁজে নিয়ে এসছে রাকেশ, ঠিক সেটাই এবার দিচ্ছি ঠাকুরের সামনে। ঝনক আর কোনো ব্যাপারে দুষ্টুমি করুক না করুক, ঠাকুরের ব্যাপারে কিন্তু ওর খুব ভক্তি। ওই দেখো কেমন একা একাই চলে এসেছে ঠাকুরকে প্রণাম করতে, আমরা বলিও নি। এই যে এই হলো সেই মন্দির। এখানে শুধু শিব মন্দিরই ছিল না, এখানে লক্ষ্মী নারায়ণ, দুর্গা, গণেশ প্রত্যেকটা ঠাকুরেরই মন্দির ছিল। আমাদের প্রথমে দার্জিলিংয়ে যাওয়ার কথা হচ্ছিল। দার্জিলিংয়ের মহাকাল মন্দির খুব জাগ্রত মন্দির। রাকেশ বলল পুজোটা ওইখানেই দিয়ে দিতে, কিন্তু আমার দার্জিলিংটা মোটেই পছন্দ নয়, খুব ঘিঞ্জি শহর। কিন্তু আমি এটা একবারও ভাবিনি কালিম্পংয়ে এসেও আমি এত সুন্দরভাবে আজকে পুজোটা দিতে পারবো। এই হচ্ছে হনুমান মন্দিরের হনুমান দেব। অনেকটা উঠতে হয়, অনেকটা উঠতে হয়েছে। এই হচ্ছে সেই ওঠার সিঁড়ি, মোটামুটি 3-4 তলা 5 তলা হাইটের হবে। 3, 4, 5 সবই বললাম। যাই হোক, তবে রেস্ট নিয়ে যাওয়া যায় আর কি। ঝুম ম্যাডাম তার দুপুরের খাবার দাবারের ব্যবস্থাপনা নিজেই করে নিয়ে এসছে, এখন সেটারই খাওয়ার ব্যবস্থা করছে। এর মধ্যে কালাকাদ আছে দুটো, ঝনককে দেখো দুটো কলা আছে, একটা কাঁঠালি একটা মর্তমান, কিন্তু চিনির অভাব হয়ে গেছে। চিনির অভাব না, আমি জানতাম তোমার চিনি লাগবে, তুমি যতই চিনি খাবো না করো। এই যে হোটেল থেকে এটা নিয়ে চলে এসেছিলাম আমি পকেটে করে, আমি জানি তোমার এটা লাগবে। বাহ, অতি উত্তম। আর একটুখানি দুধ হলে হেভি হতো। ওটা আমি আর দিতে পারছি না, কারণ এখানে আমি গরু বা ছাগল দেখতে পাচ্ছি না যে দুইয়ে দেবো। পাশের দোকানে আবার জিজ্ঞাসা করাও হয়ে গেছে, ঝনকের জন্য যখন চিপসটা কিনতে গেছিলাম, এখানে পাউডার দুধ পাওয়া যাচ্ছে না। তো দুধটা আছে, ভালো লাগবে না? নিয়ে নাও, 1 চামচ দিয়ে দাও। এটা টেস্ট হবে না, থাক।
হোটেল থেকে এখন খিচুড়ি বানিয়ে আনা হয়েছিল, সেটা এখন ঝনক খাচ্ছে। এটা এখন মুখে না, আগে ভাতু তারপরে আবার ওটা। আমি খেলাম সাবু, ও খাচ্ছে খিচুড়ি। ওই দেখো চিকেন মোমো, কম পয়সায় পুষ্টিকর। কেন আমার দিন 100 টাকায় খাবার হয়ে যাবে, আর 100 টাকায় খাবার হবে, আর তো কিছুই এখানে 100 টাকায় হবে না, তাহলে সেটাও ভাবো। আমাকে দেখিয়ে খাচ্ছ সমানে। মোমোটা কি বিশাল কিছু একটা ভালো জিনিস, তুমি সন্ধ্যাবেলায় খাবে যা ইচ্ছে। তুমি তো খাবে না, তুমি নিরামিষ। আজকে আমি খাবার আসল লোক খেতে বলেছে। এই দুটো জায়গা ঘুরতে ঘুরতেই আমাদের বেজে গেছিল প্রায় 4টে, তাই জন্য আর বেশি রিস্ক নিইনি। আর বাকি ছিল শুধুমাত্র মর্গান হাউসটা। এর আগে যখন এসেছিলাম তখন তো দেখেইছিলাম, আকাশটা যা কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি ঝেঁপে নামবে। ঝনককে নিয়ে তখন কি করব, তাই জন্য তাড়াতাড়ি করে এবার হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে যাওয়ার পথে একটা মনাস্ট্রি পড়বে, সেইটা দেখে একবারে হোটেলে ঢুকবো। এই রাস্তাগুলোর সৌন্দর্য এতটাই বেশি যে এইগুলো দুদিন পর থেকে খুব মিস করব, তাই জন্য যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করে রাখছি। এই মনাস্ট্রিতে এলে মনটা একেবারে শান্ত হয়ে যায়, কি যে ভালো লাগছিল। দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। চারিদিকটা যেন মনে হচ্ছে কেউ ছবির মতো একেবারে সাজিয়ে রেখেছে। এইটাই হলো কালিম্পং মনাস্ট্রি। এই জায়গাটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল কিছুটা টাইম এইখানেই বসে কাটাই, কিন্তু একদম উপায় নেই তার, কারণ আকাশের অবস্থা দেখো, পুরো একেবারে কালো হয়ে এসেছে। এইবার ঢুকলাম মনাস্ট্রির ভেতরে, আর এর ভেতরে ঢুকে মনটা যেন আরও শান্ত হয়ে গেল। এই ভেতরটায় ঢুকে মনটা এতটাই ভালো হয়ে গেছিল, বেরোতে তো ইচ্ছে করছিলই না, আর মনে হচ্ছিল যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করি। বুদ্ধদেবের মূর্তিটা কি সুন্দর লাগছে না? মোনাস্ট্রি দেখে এইবারে আমাদের হোটেলে ফেরার পালা। এই যে এই আমাদের হোটেল, আমরা ফিরে গেছি। ঝনক আর ঝনকের বাবা যাচ্ছে আগে আগে, আর আমি পেছনে পেছনে। গতকাল রাত হয়ে গেছিল বলে ভালোভাবে বোঝাতে পারিনি তোমাদেরকে। এই যে এই কটেজগুলোতেই আমরা আছি, কি ভালো লাগছে না দেখতে। অত তাড়াতাড়ি হোটেলে ফিরে গেছিলাম বলে ঘরে ঠিক মন টিকলো না, এসে গেছি এবার হোটেলেরই পার্কে। আর এখানে এখন মা ছেলে মিলে, ওরে বাবা, ঝনকের আরামটা একটু দেখো। ঝনক তুমি কি করছো বাবাই? তুমি কি করছো? হ্যাঁ আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। বাবা রে, তুমি দোলনা চড়ছো? বাহ, আমিও যাবো? আরে বাবা, আচ্ছা ঠিক আছে, আমিও চলে আসি তাহলে। না না, হয়ে গেছি। একদিকে রাকেশ একা, একদিকে আমি আর ঝনক। তাতেও আমার পাল্লা ভারী। আমার দুজনে ওকে টেক্কা দিতে পারিনি। আমাদেরকে খুব শখ হয়েছে ঢেকি চড়া, আমরা দুজন মিলে পারছি না ওকে না, জোর দিয়ে প্রেসার দিলে হয়তো। হ্যাঁ এই তো হচ্ছিল না, আমার উপর পুরোটাই নির্ভর করছে, মানে আমি পা তুলে নিলেই সব শেষ, আমি নিচে চলে যাচ্ছি দাড়ি পাল্লায়। মুখগুলো দেখো দুজনের কি অবস্থা। কোথায় পেরেছো? এই যে উপরে একটা বসার লোন আছে, এখানে গিয়ে একটু বসি আমরা। টুপিটা পরবে? তুমি তাড়াতাড়ি টুপিটা পরো, টুপিটা পরো, তাড়াতাড়ি টুপিটা পরো। পরে নাও টুপিটা পরে নাও, ঠিক করে পরো। এবার একটা রগড় দেখো, হ্যাঁ এবার একটু মজা দেখো। ঝনক, ঠান্ডা পুরোটা কোথা দিয়ে ঢুকবে? কান দিয়ে ঢুকবে তো? এক চুপি পরবি না কিন্তু। পরলি কেন টুপি পরলি কেন? ঝনককে সবসময় যা বলা হয় তার উল্টোটা করতেই ও পছন্দ করে, ওই জন্য রাকেশ মাঝে মাঝে এইরকম করে ওর সাথে, যেটা করার দরকার তার উল্টোটা বলে, যাতে ও খুব সহজেই করে ফেলে। সকাল থেকে তেমন কিছুই খায়নি সাবু ছাড়া, তাই জন্য খুব খিদে পেয়ে গেছিল। একটু কফি আর ভেজ পকোড়া নেওয়া হয়েছিল। রাকেশ বলল বাইরে বেরিয়ে অত নিয়ম করার দরকার নেই।
পুজো তো দেওয়াই হয়ে গেছে, তাই ভাবলাম আজকে নিরামিষটা খেলে অসুবিধা কিছু হবে না। তাই জন্যই এই ভেজ পকোড়া আর কফি নেওয়া হয়েছিল। আর নেওয়ার সাথে সাথেই ঝনক একটা তুলে নিয়ে সোজা মুখে। ঘুরতে এসে কিন্তু আমাদের একটা লাভ হয়েছে, ঝনককে যেই সব খাবারগুলো বাড়িতে খাওয়াতে পারি না সেইগুলো দেখছি একা একাই খেয়ে নিচ্ছে। দূর থেকে ঝকঝক করছে, ঝলমল করছে কালিম্পংয়ের বিভিন্ন বাড়ি ঘরগুলোর আলো। আর এদিকে ঝনকের কিন্তু ছুটি নেই। ঝনকের দিদিমণি মা খুব কড়া, সেখানেও ঝনককে পড়াশোনা করাচ্ছে। পরীক্ষা কদিন পর থেকে, 22 তারিখ থেকে পরীক্ষা, হাফ ইয়ারলি। আগে এটা কাউন্ট করছে তারপরে এটা কটা কাউন্ট আছে। করবে। এটাকে গোনো, এটা গোনো, ঠিক করে গোনো। 1 2 3 লেখো। সব কটা একা করেছে, এবার এটা দারুণ। 1 2 ঝনক যেহেতু দুপুরে ঘুমোয়নি, খুব টায়ার্ড ছিল, ওকে তাই জন্য আগেই খাইয়ে শুইয়ে দিয়েছি। আর এবার আমাদের খাওয়ার পালা। বললাম না, রাকেশ বলেছে বাইরে বেরিয়ে অত নিয়ম করতে হবে না, তাই আজকে সারাদিন একটু ভেজের মধ্যেই ছিলাম, আর তেমন কিছু মানিনি। ডিনারে ছিল ভেজ চাউমিন, মিক্সড ভেজ, আর তার সাথে রুটি, একেবারে পেঁয়াজ রসুন ছাড়া। খাবারগুলোর এত টেস্ট ছিল যে দুজনের মধ্যে কাড়াকাড়ি লেগে গেছিল। ঘুরতে এলে রাত্রিবেলার কাজকর্ম একটু তাড়াতাড়ি সারা হয়ে যায়। 9:30টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ঝনকবাবু তো আজকে দুপুরে ঘুমোয়নি, এই দেখো ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে। অত শান্ত, ওর মতো শান্ত আর হয়ই না। ওই যে সকালবেলা যে প্রজাপতিটা দেখতে পাচ্ছ, ওইটা বায়না করে বাবার থেকে নিয়েছিল, ওইটা নিয়েই শুয়েছে। আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকে এখানেই তোমাদেরকে গুড নাইট বলে দেবো। আর রাকেশ এখন একটু রিসেপশনে গেছে, এবারে ফ্রেশ হব, হয়ে শুয়ে পড়বো। আর কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।